নমস্কার বন্ধুরা, আমরা জ্যোতিষ শিক্ষার যে কুষ্ঠি বিচারের দিকটা সেগুলো আমরা শিখছি, কিভাবে কুষ্ঠি বিচার করব সেই দিকগুলো আমরা শিখছি। সুতরাং অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। যে ফর্মুলাগুলো বলবো আমি সেই ভিডিওগুলোতে, প্রত্যেক ভিডিওগুলোতে সেই ফর্মুলাগুলো ফলো করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আগের অধ্যায়েও কিছু ফর্মুলা আমি বলেছিলাম, ভাব কিভাবে বলবান হয় সেটা আমরা বলেছিলাম। যে জ্যোতিষ বিচারের মূল স্তম্ভ তিনটা, একটা ভাব, সেকেন্ড ভাবেশ এবং থার্ড কারক। আমি অলরেডি ভাব বলবান কি করে হয় সেটা সম্বন্ধে আলোচনা করে দিয়েছি, কারক সম্বন্ধেও আলোচনা করে দিয়েছি। আজকে আমরা বলবো ভাব কি করে দুর্বল হয় বা পীড়িত হয় বা খারাপ হয়, যেটাই আপনি ভাবেন না কেন সেইটা আমরা আজকে জানবো। সুতরাং এই যে ফর্মুলা, তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলার উপরেই কিন্তু আমরা শিখছি এখনো। এই তিনটে ফর্মুলা যদি আপনার ঠিকঠাক জানা থাকে, ঠিকঠাক যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার জ্যোতিষ বিচারে ভুল হবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বা সাবস্ক্রাইব চ্যানেলে পুরনো হয়ে গেলেও অনেকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা পুরোটা দেখবেন, এটা কিন্তু বারবার রিকোয়েস্ট করছি। পুরো ভিডিও না দেখলে কিন্তু অসুবিধা। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা নৈসর্গিক তাৎকালিক গুণাগুণগুলো যদি না দেখে থাকেন সেই ভিডিওগুলো, নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ, ভাব কাকে বলে, ভাবেশ কাকে বলে, কারক কাকে বলে, সেই ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের নাম দিয়ে, এবং সার্চ করবেন নৈসর্গিক শুভ গ্রহ জ্যোতিষবিজ্ঞান রহস্য, নৈসর্গিক অশুভ গ্রহ জ্যোতিষবিজ্ঞান রহস্য, এরকম দিয়ে সার্চ করবেন, দেখবেন আমার সব ভিডিও পেয়ে যাবেন। তো আগের কিছু ভিডিও যেগুলো আপনারা না জানলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন না। যেমন নৈসর্গিক শুভ গ্রহ অশুভ গ্রহ, এটা কিন্তু আপনাদের এখন আর ভুললে চলবে না, এটা কিন্তু সব সময়ের জন্য মনে রাখতে হবে। নৈসর্গিক শুভ গ্রহ অশুভ গ্রহ, ঠিক আছে। তো আগের দিন আমরা ভাব কিভাবে বলবান হয় শিখেছি, আজকে আমরা জানবো ভাব কিভাবে পীড়িত হয়, ঠিক আছে। তো দেখুন, ভাব পীড়িত হওয়ার যে কিছু রুলস রয়েছে, তার জন্য কিছু জিনিস আপনাকে জানতে হবে। সেটা কি? অশুভ ঘর কোনগুলো? অশুভ ঘর আমরা জানি 3, 6, 11, এগুলোকে বলা হয় অশুভ ঘর। এবং 6, 8, 12 এগুলোকে বলা হয় দুঃখ স্থান বা দুস্থান, দুঃখ স্থান। তো আমাদের এই বিষয়টা, এটা এখন আমরা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, 3 আর 6 নিয়ে। আজকে আমরা আলোচনা করব 6, 8, 12 নিয়ে কি প্রভাব হতে পারে পীড়িত হওয়ার ক্ষেত্রে, ভাব পীড়িত হওয়ার ক্ষেত্রে 6, 8, 12 প্রভাবটা কি, ঠিক আছে। আচ্ছা, যখনই আমি প্রভাব বলবো, প্রভাব বলতে তিনটে জিনিসই বুঝবেন। যখন কোনো কিছু প্রভাব বলবো, প্রভাব বলতে তিনটি জিনিস বোঝাবে, ঠিক আছে। এক, স্থিতি, গ্রহের স্থিতি, স্থিতি অনুযায়ী মানে যেই ঘরে রয়েছে বসে সেই ঘরকে শুভ করছে বা অশুভ করছে। সেকেন্ড, দৃষ্টি, যেই ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরকে শুভ করছে বা অশুভ করছে দৃষ্টি দিয়ে। থার্ড হলো মধ্যগত, মধ্যগত মানে পাপ মধ্যগত নাকি শুভ মধ্যগত। পাপ মধ্যগত মানে যেই ঘরটা আমরা বিচার করবো সেই ঘরের দুপাশে অশুভ গ্রহ রয়েছে, মানে পাপ মধ্যগত, নাকি যেই ঘর বিচার করবো সেই ঘরের দুপাশে শুভ গ্রহ রয়েছে, শুভ মধ্যগত, সেটাকে বলছে। তো প্রভাব বলতে এই তিনটেই বুঝবেন। যখনই আমি প্রভাব কথাটা বলবো, যে প্রভাবিত হচ্ছে, ঘরকে প্রভাবিত করছে বা প্রভাব দেখা দিচ্ছে, তখন এই তিনটের মধ্যে যে কোনো কিন্তু বুঝবেন। স্থিতি, দৃষ্টি, পাপ, মধ্যগত। স্থিতি মানে যেখানে বসে রয়েছে সেই ঘরটাকে বসে শুভ করছে বা অশুভ করছে। দৃষ্টি মানে সেই গ্রহটা যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানে শুভ করছে বা অশুভ করছে। এবং পাপ মধ্যগত বা শুভ মধ্যগত। যদি না বুঝতে পারেন কমেন্টে বলবেন, আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। আর যদি না বুঝতে পারেন সেই জায়গাটা রিপিটেড ব্যাকওয়ার্ড করে আবার দেখবেন কথাটা কি বললাম, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো স্থিতি, দৃষ্টি, মধ্যগত, এই তিনটে প্রভাব বলতে এই তিনটেই বোঝায়, ঠিক আছে। এখন 6, 8, 12 অধিপতি কেন লিখলাম? কারণ 6, 8, 12 অধিপতি কিন্তু ভাব পীড়িত করার ক্ষেত্রে কিন্তু একটা অবদান রয়েছে। 6, 8, 12 এটাকে ত্রিক স্থানও বলে, ত্রিক ভাব, ত্রিক ভাবও বলে। কোন ভাবকে কি বলে সেটা নিয়েও আমার ভিডিও বানানো রয়েছে। কোন ভাব শুভ, কোন ভাব অশুভ, সেগুলো নিয়েও ভিডিও বানানো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখন যে ফর্মুলাগুলো লাগু হবে, সেখানে প্রথমে ভাবে যদি অশুভ গ্রহ থাকে, কোনো ভাবে, যখন ভাব কিভাবে পীড়িত হবে, ভাব পীড়িত বা খারাপ হবে বা অশুভ হবে, যাই বলেন না কেন,
কোনোভাবে যখন খারাপ গ্রহ থাকবে, অশুভ গ্রহ থাকবে, তখন সেই ভাব পীড়িত। যেমন দেখুন, এটা মেষ লগ্ন, মেষ লগ্নে কেতু এখানে স্থিত রয়েছে। 6 নম্বর ঘর, 6, 8, 12-র মধ্যে কোনো গ্রহ থাকলে সেটা কিন্তু আপনাকে মনে একটা সন্দেহ রাখতে হবে, তার মানে খারাপ কিছু হতে পারে। তাহলে এখানে কেতু রয়েছে, কেতু এমনিতেই অশুভ গ্রহ। এখন কেতুর তো নিজস্ব কোনো রাশি নেই যে সে ত্রিকোণপতি হলে একটা আলাদা, ঠিক আছে ভাই, কম খারাপ প্রভাব দেবে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু এখানে কেতু যেহেতু অশুভ গ্রহ এবং ঘরটাও অশুভ, তাই এই ঘর, কেতু রাহু এরা কি করে, যেই ঘরে বসে সেই ঘরটাকে বুস্ট করে দেয়। তার মানে এই ঘরটা খারাপ ঘর, রোগ, ঋণ, শত্রু, এই ঘরটাকে বুস্ট করে দেবে, তো অশুভ। আচ্ছা, এবার দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে, মঙ্গল এখানে অশুভ গ্রহ, কিন্তু মঙ্গল এখানে লগ্নপতি। এখন 6, 8, 12-র অধিপতি গ্রহ যদি বসে থাকে তাহলে বলা হয় অশুভ। তাহলে এখানে দেখুন মঙ্গল কিন্তু অষ্টমের অধিপতি এবং লগ্নপতিও, তার মানে ত্রিকোণপতি কখনো অশুভ হয় না, আমি বলেছিলাম। তার মানে এখানে অষ্টমের দোষ কিন্তু মঙ্গলের লাগবে না, মানে মঙ্গল এখানেই বসে রয়েছে নবমে, এখানে কিন্তু ত্রিকোণপতি হওয়ার জন্য মঙ্গলকে অশুভ ভাব বা অশুভ স্থিতি বলা যাবে না। কিছু দু একটা জিনিস একটু খারাপ করবে, সেটা কোন ক্ষেত্রে সেগুলো আমরা যখন আরও পাকাপোক্ত জ্যোতিষ হবো সেই জায়গাগুলো জানবো, কারণ অষ্টমের কিছুটা প্রভাব তো থাকবেই। মঙ্গল যেখানে বসবে লগ্নের প্রভাবও দেবে, অষ্টমের প্রভাবও দেবে, কিছুটা প্রভাব তো থাকবেই, কিন্তু ত্রিকোণপতি হওয়ার জন্য যথেষ্ট শুভই হবে সেটা বলা যায়, ঠিক আছে। ভাবে যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, এখন মঙ্গল এখানে বসে রয়েছে ঠিকই, লগ্নপতি, ঠিক আছে, চলো মঙ্গল ত্রিকোণপতি, লগ্নপতি, ভালো ফল দেবে, কিন্তু মঙ্গলের দৃষ্টি কোথায় যাচ্ছে, 1, 2, 3, 4, দেখুন দ্বাদশে যাচ্ছে। এই ঘর কিন্তু খারাপ করবে, এই ঘর কিন্তু পীড়িত করবে। 4 নম্বর দৃষ্টি মঙ্গলের, আর কি হয় 7 নম্বর দৃষ্টি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই ঘরকে খারাপ করবে, 3 নম্বর ঘরকে প্রভাবিত করবে। 8 এই ঘরকে খারাপ করবে, যেখানে যেখানে অশুভ নৈসর্গিক অশুভ গ্রহের, এই যে আমি বলেছি ভাবে যদি অশুভ গ্রহ স্থিত থাকে, এটা নৈসর্গিক, ঠিক আছে, এটা নৈসর্গিক ভাব যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, নৈসর্গিক অশুভ গ্রহ। এখন মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ, এখন লগ্নপতি হওয়ার জন্য শুভ, যেখানে স্থিতি হবে, যেখানে বসবে সেখানে ঠিক আছে, কিন্তু দৃষ্টি যেখানে দেবে সেখানে অশুভই করবে, মানে এখানে দৃষ্টি দিচ্ছে, এখানে দৃষ্টি দিচ্ছে, এখানে দৃষ্টি দিচ্ছে, মানে ভাব কি পীড়িত হয়ে গেল। ভাবে যদি দুস্থানের অধিপতি থাকে, দুস্থান মানে দুঃখ স্থানের অধিপতি যদি ভাবে বসে থাকে, এখন দুঃখ স্থানের অধিপতি এখানে অষ্টমের অধিপতি তো মঙ্গল, মঙ্গল নবমে বসে রয়েছে, ঠিক আছে, মঙ্গল ত্রিকোণপতি, অষ্টমের সাথে সাথে ত্রিকোণপতি, মঙ্গলকে আমরা ছেড়ে দিলাম, মঙ্গলের কথা বাদ দিলাম, কিন্তু দ্বাদশপতি কে রয়েছে, বৃহস্পতি, বৃহস্পতি নবমপতি, এখানেও বৃহস্পতি ত্রিকোণপতি, তাই বৃহস্পতির কথাও এখানে বাদ দিলাম আমরা, ঠিক আছে। কিন্তু দেখুন এখানে ষষ্ঠপতি, 6 নম্বর ঘরের অধিপতি কে, বুধ, বুধ 6 নম্বরের সাথে সাথে 3 নম্বরের অধিপতি, মানে অশুভ ঘর এবং দুস্থান দুটোই দুঃখস্থান, তার মানে বুধ এখানে তাৎকালিকভাবে অশুভ গ্রহ হয়ে গেল, তার মানে 6, 8 দুঃখস্থানের অধিপতি হয়ে গেল। তাহলে বুধ এখানে যেখানে বসবে এই 3 এবং 6 নম্বর ভাবের প্রভাব নিয়ে সেই ঘরকে প্রভাবিত করবে, মানে 3 এবং 6 নম্বর ঘরের যে বৈশিষ্ট্য, সেই ঘরের বৈশিষ্ট্য নিয়ে বুধ এখানে সেইগুলো প্রভাব দেবে এই ঘরটাকে, 10 নম্বর ঘরকে। তাই জন্য এখানে লেখা রয়েছে ভাব যদি দুঃখ স্থানের বা দুস্থানের অধিপতি থাকে ভাবে, তাহলে সেই ঘর দূষিত হয়ে গেল, ঠিক আছে। এখন সেই বুধ যদি ত্রিকোণপতি হতো সেটা আলাদা ব্যাপার হতো, কারণ ত্রিকোণপতি হলে সে ত্রিকোণের প্রভাব নিয়েও ওখানে বসতো, আলাদা ব্যাপার হতো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে যেহেতু বুধ ত্রিকোণপতি নয় এবং অশুভ এবং দুঃখস্থানের অধিপতি, তাই বুধ এখানে কিন্তু অশুভ গ্রহ হয়ে গেল, ঠিক আছে, তাৎকালিক প্রভাব এখানে কিন্তু হয়ে গেল। ভাব যদি পাপ মধ্যগত হয়, মানে পাপ মধ্যগত মানে ধরুন এখানে কেতু রয়েছে, এখানে যদি মঙ্গল থাকতো তাহলে এখানে কেতু, এখানে মঙ্গল, মানে এই ঘর কি হয়ে যেত, পাপ মধ্যগত হয়ে যেত। বৃহস্পতি এপাশে রাহু রয়েছে, এপাশে যদি শনি থাকতো বা মঙ্গল থাকতো বা সূর্য থাকতো এইখানটায়, তাহলে পাপ মধ্যগত হয়ে যেত। আর যদি শুভ গ্রহ থাকে দুপাশে তাহলে শুভ মধ্যগত, তাহলে ভাব যদি পাপ মধ্যগত হয় তাহলে সেই ঘর কিন্তু পীড়িত হয়ে গেল। সূর্যকে দেখুন, সূর্য পঞ্চমপতি, এখন পঞ্চমপতি সূর্য এখানে খুব একটা খারাপ প্রভাব দেবে না, যেহেতু কারণ সে এখানে যখন বসবে পঞ্চমের বৈশিষ্ট্য নিয়ে বসবে,
এবার নৈসর্গিক কিছু তো প্রভাব থাকবেই, অল্প কিছু প্রভাব সূর্যের মধ্যে যে নৈসর্গিক যে প্রভাব সেটা তো কিছু দেবেই। এবার শনিকে দেখুন, শনি এখানে কিন্তু অশুভ ঘরের অধিপতি, কারণ শনি এখানে দশমপতি এবং একাদশপতি, মানে অশুভ ঘরের অধিপতি। হ্যাঁ, 6, 8, 12 অধিপতি নয়, ঠিক আছে, আলাদা ব্যাপার, কিন্তু নৈসর্গিক রূপে অশুভ গ্রহ এবং ত্রিকোণপতি নয়। তার মানে শনি এখানে যেখানে বসবে খারাপ প্রভাব দেবে। শনি কোথায় বসে রয়েছে? একাদশ স্থানে, এবং একাদশ স্থান কি রাশি? কুম্ভ রাশি। কিন্তু যেহেতু শনি নিজের রাশিতে বসে রয়েছে তাই এই ঘরকে খারাপ করবে না, কারণ আমরা আগের অধ্যায়ে শিখেছিলাম ভাবে যদি ভাবেশ থাকে, ভাব যদি ভাবপতি উপস্থিত থাকে সেইভাবে নিজের ভাবে, তাহলে সেই ভাব কখনো খারাপ হয় না, সেই ভাব বলবান হয়ে যায়। মানে এই ঘরটা কিন্তু বলবান হয়ে গেল এই ঘরটা। এবার শনির দৃষ্টি কোথায় যাচ্ছে? 1, 2, 3 এখানে যাচ্ছে, তার মানে এই ঘরকে কি পীড়িত করছে, এবং বৃহস্পতিকেও পীড়িত করছে। 1, 2, 3, 4, 5, 6, 7 এই ঘরকে পীড়িত করছে, 8, 9, 10 এই ঘরকে পীড়িত করছে। ঠিক আছে, চলুন, একটা গ্রহ পীড়িত করছে কোনো ব্যাপার না, কিন্তু 2 বা ততোধিক কোনো ঘরকে যদি 2 বা ততোধিক গ্রহ প্রভাবিত করে বা পাপ মধ্যগত দ্বারা প্রভাবিত হয়, 2 বা ততোধিক ভাবে প্রভাবিত হয় কোনো ঘর, তাহলে কিন্তু সেই ঘরের ফল খারাপ বলেই ধরতে হবে আপনাকে। একটা গ্রহ ঠিক আছে খুব একটা খারাপ প্রভাব দেবে না, শনির দশা যখন আসবে তখন এই ঘরগুলোতে যেখানে দৃষ্টি যাচ্ছে কিছুটা খারাপ করবে, সারা জীবন খারাপ যাবে না। কিন্তু একটা ঘর যখন চতুর্দিক থেকে খারাপ হবে, সেখানে দুটো গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে, খারাপ গ্রহ, বা একটা খারাপ গ্রহ বসে রয়েছে আর একটা খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে, পাপ মধ্যগত হয়ে রয়েছে, বিভিন্ন 2 বা ততোধিক খারাপ প্রভাব থাকবে, তখন সেই ঘর কিন্তু খারাপ ফলই ধরে নিতে হবে সারা জীবনের জন্য আপনাকে। রাহু কেতু তো অশুভ ঘরেই বসে রয়েছে, এরা অশুভ ফলই দেবে। এখন মঙ্গল যদি এখানে থাকতো মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, তাহলে এই ভাব বলবান হয়ে যেত, কারণ এখানে বুধ রয়েছে, বুধ এই ভাবকে পীড়িত করেছে। এখানে যদি বুধ না থেকে মঙ্গল থাকতো মকর রাশিতে, তাহলে ভাব বলবান হয়ে যেত, মানে এখানে মঙ্গল কি তুঙ্গস্থ হয়, তাহলে তুঙ্গস্থ হলে এই ভাব কিন্তু বলবান হয়ে যেত, কিন্তু মঙ্গলের দৃষ্টি এখানে পৌঁছাতো, এই ভাবকে পীড়িত করত, চতুর্থ স্থান পীড়িত করে দিত। দৃষ্টি যেখানেই যাবে সেখানে নৈসর্গিক অশুভ গ্রহ দৃষ্টিতে সবসময় অশুভ প্রভাবই থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে, তাহলে ভাব কিভাবে পীড়িত হয় আপনারা দেখলেন। দুঃখ স্থানের অধিপতি যেই ঘরে থাকবে সেই ঘরে সে দুঃখ স্থানের যা যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে সেই ঘরে উপস্থিত হবে, মানে বুধ। এখন 8 নম্বর ঘরের অধিপতি যদি এখানে থাকতো, তাহলে সেই ঘরের বৈশিষ্ট্য নিয়ে এখানে প্রভাব দিত, কিন্তু যেহেতু লগ্নপতি মঙ্গল অষ্টমপতি মঙ্গল, তাই লগ্নপতি হওয়ার জন্য খুব একটা খারাপ প্রভাব দেবে না। এখন আর একটা বিষয় আসছে যে 6, 8, 12 অধিপতি যদি চন্দ্র বা সূর্য হয়, 6, 8, 12 অধিপতি যদি চন্দ্র, মানে 4 নম্বর রাশি মানে কর্কট বা 5 নম্বর রাশি সিংহ, যদি সূর্য বা চন্দ্র হয়, তাহলে সেই ক্ষেত্রে কি প্রভাব হবে? এখন এদের তো অন্য কোনো রাশি নেই যে ত্রিকোণপতি হলেও 6, 8, 12 অধিপতি হলেও সমস্যা নেই। যদি আমরা কি ধরি, ত্রিকোণপতি বা লগ্নপতি বা ত্রিকোণপতির যে অধিপতি সে যদি 6, 8, 12 অধিপতি হয় তাহলে সমস্যা হয় না খুব একটা, কিন্তু এখানে চন্দ্র বা সূর্যের রবির তো একটাই রাশি, তার যদি একটা রাশি 6, 8 অথবা 12তে উপস্থিত হয় তাহলে কি প্রভাব হবে? ধনু রাশিতে ধনু লগ্নে অষ্টমপতি এবং মকর লগ্নে অষ্টমপতি কি সূর্য আর চন্দ্র হয়, তাহলে সেক্ষেত্রে প্রভাব কিভাবে হবে? হ্যাঁ, অষ্টমপতি হওয়ার প্রভাব লাগে না সূর্য বা চন্দ্রের ধনু লগ্নে বা মকর লগ্নে, এটা ঠিক। ধনু লগ্নে বা মকর লগ্নে অষ্টমপতি হওয়ার দোষ সূর্য বা চন্দ্রের লাগে না, কিন্তু সেই ঘরের ফল কিন্তু সেই গ্রহকেই করতে হবে। মানে আমি এটাই বলতে চাইছি যে অষ্টমপতি সূর্য বা চন্দ্র হলে সূর্য বা চন্দ্র যেখানে বসবে সেই অষ্টম ঘরের বৈশিষ্ট্য নিয়ে সেখানে প্রভাব দেবে না ঠিকই। অষ্টম ঘরের মালিক তো সূর্য বা চন্দ্র সেই হচ্ছে, তার মানে সেই ঘরের মানে সেই গ্রহের দশা যখন চলবে, সেই গ্রহের দশা চলাকালীন সেই ঘর তো অ্যাক্টিভ করবে, তার মানে সেই ঘরের ফল কিন্তু সেই গ্রহই দেবে। বোঝা গেল? তো আজকে আপনারা জানলেন যে ভাব কিভাবে পীড়িত হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।